সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে আমরা একটা স্কিম প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ আমানতকারীরা তার টাকাটা কীভাবে ফেরত পাবেন সেই স্কিম অনুযায়ী কিন্তু আমরা এখনও সেই কার্যক্রম পরিচালনা করছি। অর্থাৎ যারা এই স্কিমে ধরেন তাদের যে ডিপোজিটররা আছে তাদের ন্যূনতম 2 লক্ষ টাকা আমরা দেওয়া শুরু করেছি ভেরি ফার্স্ট ডে থেকে, এবং তারা নিতে পারে। এরপর অন্যান্য আমানতগুলো আমরা বলেছি যে এরপরে 3 মাস পরে 1 লক্ষ টাকা, তারপর 3 মাস পরে 1 লক্ষ টাকা, এইভাবে যেতে যেতে আমরা প্রায় 21 মাস পর্যন্ত এই প্রক্রিয়ায় টাকাটা তুলতে পারবে। তো এটা ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআরে আছে, ডিপিএসে আছে, সেই টাকাগুলো পরিশোধ কীভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। সেটাতে যখন ম্যাচিউর হবে, তো ম্যাচিউর হওয়ার পরে সেটার থেকে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা তুলতে পারবে, এবং যে টাকাটা থাকবে সেটা যদি আপনার 3 মাস ব্যাপী কোনো আমানত হয় তাহলে সেটা 3 বার রিনিউয়াল হবে, এবং প্রতিবার রিনিউয়ালের সময় কিন্তু মুনাফাটা তুলে ফেলতে পারবে। অর্থাৎ প্রিন্সিপালটাই এটা আসলে এটা আবারও মূলধনে পরিণত হয়ে এফডিআর হয়ে যাবে। এরকম 6 মাসেরটা 2 বার এবং 1 বছরেরটা 2 বছর হয়ে যাবে, অর্থাৎ 1 বার হবে। তো সেই প্রক্রিয়ায় ওনারা এই টাকাটা তুলতে পারবেন, এবং আমরা সেই প্রক্রিয়ায় টাকা দিচ্ছি। যদি এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে, সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। এছাড়া যেটা বলা হয়েছে, এই ডিপোজিটার ছাড়া যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। কিন্তু সেটার জন্য যে প্রকৃতভাবে উনি অসুস্থ কিনা সেই দলিলাদি যদি ওনারা দেখান তাহলে এই টাকাটা ওনারা পাবেন। আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। অর্থাৎ অসুস্থ হলে ওনারা যদি ওনাদের সেই তথ্যগুলো ওনারা দেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ওনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ওনারা দিতে পারবেন এখতিয়ারে। যদি এর বাইরেও দরকার হয়ে থাকে, তার চেয়ে অতিরিক্ত অর্থ যদি দরকার হয়ে থাকে ওনার অ্যাকাউন্টে, তাহলে বাংলাদেশ ব্যাংকে যদি ওনারা আবেদন করেন ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তার যে সংশ্লিষ্ট ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের মাধ্যমে যদি আবেদন করে তাহলে বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা ছাড় করার ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ প্রকৃত যাদের প্রয়োজন আছে, আমরা যেটা বলতে চাচ্ছি, সেই টাকাটা ওনারা বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা পরিশোধের জন্য অলরেডি নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক কাজ হবে। যদি কারো কোনো এক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয় বা না পেয়ে থাকেন তাহলে তারা বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে পারে। এটা আসলে সরকারের অগ্রাধিকার, সরকার প্রায়োরিটি বেসিসে এটা করছে। এটা ডিপোজিটের পার থেকে, অর্থাৎ আমানতকারীর স্বার্থের কথা বিবেচনা করে সর্বোচ্চ প্রাধিকার দিয়েই এই কাজগুলো সরকার এগিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংক সেই হিসেবে আমরা কাজ করছি, এবং অ্যাডমিনিস্ট্রেটরদেরকেও সেই বিবেচনা দেওয়া হয়েছে। এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন যে এমডি নিয়োগের বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, অর্থাৎ এমডি নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশনে সংগ্রহ হয়েছে, সেগুলো প্রসেসিং চলছে। এটা প্রসেসিং যখন সরকারের হ্যান্ডে হয়ে যাবে তখন বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেই অনুমোদনটা দিয়ে দেব। একইভাবে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে, এবং আমরা আশা রাখি খুব এই যে প্রক্রিয়াটা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তো এটা আমরা সম্পন্ন করতে পারবো। তারপরে এই ব্যাংকগুলো মার্জিং করার পর যে জিনিসগুলো যেটা আছে সেটা হচ্ছে, এই মার্জার যেহেতু প্রক্রিয়া, এখানে একটা এইচআরের একটা ইন্টিগ্রেশনের দরকার হয়, ব্রাঞ্চ লেভেলের ইন্টিগ্রেশন দরকার হয়, আইটির ইন্টিগ্রেশন, এগুলো অলরেডি কাজ শুরু করেছি। এবং এই ব্যাংকটা যাতে সম্মিলিত ইসলামী ব্যাংক যাতে প্রফিটেবল হয়, অর্থাৎ এইটার এফিসিয়েন্সি যাতে বাড়ে, সেই জন্য এই 5টা ব্যাংক যেহেতু সম্মিলিত হয়েছে, অর্থাৎ একটা জায়গায় যদি 5টা ব্রাঞ্চ থাকে, এই 5টা ব্রাঞ্চের পরিবর্তে সেগুলোকে আমরা মার্জ করে একটা ব্রাঞ্চে রূপান্তর করব, সেই প্রক্রিয়া অলরেডি শুরু করেছে। আর ব্যাংকের হেড অফিস হিসেবে আমরা দেখেছি যে 5টা হেড অফিসের দরকার নেই, অর্থাৎ এই 5টা ব্যাংকের মধ্যে যে সমস্ত ব্যাংকের হেড অফিসগুলো ভাড়ায় পরিচালিত হচ্ছে সেগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি জিনিসটা, একেবারে নিজের মালিকানা ছাড়া। সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। আইটি সেক্টরের এটা ইন্টিগ্রেশনের জন্য, যেহেতু 5টা ব্যাংক 5টা কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে, সেগুলো কীভাবে আমরা ইন্টিগ্রেট করে একটার মধ্যে আনতে পারি সে নিয়ে এটা স্পেশালিস্টরা কাজ করছে। আর সর্বোচ্চ হচ্ছে বিজনেস এবং এইচআরের মাধ্যমে যে টোটাল লোকেবল যারা আছে সেগুলোকে কীভাবে বিন্যস্ত হবে, তারা কাকে কোনভাবে প্রধান কার্যালয় বা হেড অফিসে কীভাবে করবে, সেই ধরনের প্ল্যানগুলো আমাদের এগিয়ে চলছে। তো এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সরকারও খুব সদিচ্ছা
ইচ্ছা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এটার জন্য দ্রুততম সময়ে যাতে করা যায় এটা কাজ রয়েছে। এবং একটা নির্দেশনা যেটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমানতকারীরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা ধৈর্য ধরেছেন, তো ওনাদেরকে আরও একটু ধৈর্য ধরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে যিনি অসুস্থ লোকেরাই যাতে পায়, যাতে এ ধরনের যে কেউ অসুস্থ না কিন্তু অসুস্থ বলে যাতে টাকাটা উইথড্র করতে না পারেন, সেই জন্য বলা হচ্ছে প্রকৃতভাবে যিনি অসুস্থ হয় হসপিটাল বা এটা যে খরচটা ওনারা এই সাথে সাথে দিবে। আর এটা যেহেতু ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটররা সরাসরি দিচ্ছে, সুতরাং এখানে খুব কালো বিলম্ব খুব বেশি হবে না। ইভেন কারো যদি বিদেশেও চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক এইটার অনুমতি দিবে এবং টাকা দিবে। 5টা ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা করা হয়েছে, এটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বিগেস্ট ব্যাংক। এটা সরকারের ইয়েতে আছে, যার ফলে ইজ গ্যারান্টিড। আমরা সবসময় সরকারের ব্যাংকগুলো রেটিংয়ের দিক থেকে আমরা ট্রিপল রেটেড হয়ে থাকে, কারণ এটা সরকারই আসলে এটা গ্যারান্টি প্রোভাইড করছে। যেহেতু এটা পেমেন্টের ব্যাপার, প্রকৃতপক্ষে যাদের লাগবে এবং এটার যে আমরা যেই মূলধনের যে যোগান দেওয়া হয়েছে, সরকার যেটা দিয়েছে এবং ডিপোজিট ইন্স্যুরেন্সের টাকা মিলে যেটা হয়েছে, সেগুলোই আমরা আস্তে আস্তে দিচ্ছি। এবং একই সাথে ব্যাংকে তার কার্যক্রম চলমান আছে, তার ব্যবসা চলমান আছে, সুতরাং ব্যবসা করেও ব্যাংক এই টাকাটা আর্ন করবে। যেহেতু এটা আমরা একেবারে লিকুইডেশনে যাইনি, এটা কিন্তু মার যায়, মানে ব্যাংক তার বিজনেসে বহাল থাকবে। তো সেই কার্যক্রম থাকলে আমরা যে এই স্কিমে যে ধরনের সময়কালের কথা বলা হয়েছে, সেই সময়কালের মধ্যে এটা পরিশোধ করা সম্ভব হবে। দুর্বল ব্যাংক সেগুলোকে মার্জ করে এটা আনাও একটা সুশাসনের অংশ হিসেবে আনা হয়েছে, এবং যে প্রক্রিয়ায় হয়েছে এটার জন্য আমরা নতুন আইনও করতে হয়েছে। তো এগুলোর একটা প্রক্রিয়ায় আমরা যেটা প্রত্যাশা করি, এই ব্যাংকগুলো এই 5টা ব্যাংক মিলে যে নতুন ব্যাংকটা হচ্ছে সেটা একটা শক্তিশালী ব্যাংক হিসেবে আবির্ভূত হবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। মুনাফাটা আমরা বলেছি যে এটা তো মার্কেট রেটে হবে, মার্কেট যেভাবে অন্যান্য ব্যাংকগুলো যেভাবে শরীয় ব্যাংকগুলো সেইটার এই রেটেই এটা ফিক্স আপগুলো হচ্ছে। এবং এইগুলো আমানতগুলো এটা রিনিউয়াল হলেও কিন্তু আপনার মেয়াদ পূর্তিতে আপনি আপনার যে মুনাফাটা আপনি কিন্তু তুলে ফেলার সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আপনি পাবেন। ব্যাংকের কর্মকর্তাদের এখনও রিসাইজ করার ব্যাপারে কোনো হয়নি। আমরা যেটা মার্জারের কথা বলেছি সেটা হচ্ছে একই এলাকায় একই জায়গায় যদি 5টা থাকে সেটা, কিন্তু নতুন যে জায়গায় নতুন ব্যবসার সুযোগ আছে সেখানে তো সেই ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চগুলো এখানে মার্জিং বা কমে যাচ্ছে সেগুলো অন্য জায়গায় ডিস্ট্রিবিউশন হবে। সুতরাং নাম্বার অফ ব্রাঞ্চটা আসলে কত হবে সেটা রেশনালাইজেশন করেই এটা ঠিক করতে হবে। কিন্তু যেহেতু একই এলাকায় একই ব্রাঞ্চের তো সামনাসামনি 2টা ব্রাঞ্চ বা একই বিল্ডিংয়ের 3টা ব্রাঞ্চ হতে পারে না, সুতরাং সেগুলোর মিলে একটা ব্রাঞ্চে রূপান্তর হবে। তবে কর্মবলের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নেতিবাচক কোনো কিছু বলা হয়নি। তো যে কোনো ভালো ব্যাংক বা যে কোনো এর ক্ষেত্রে অবশ্যই তাদের পারফরমেন্সগুলো বিবেচনা করে থাকে। স্টোলেন অ্যাসেট রিকভারির জন্য ইতিমধ্যে আপনারা জানেন একটা হচ্ছে এনডিসি স্বাক্ষরিত হচ্ছে ব্যাংকগুলির সাথে, এবং দেশের বাইরে এগুলো নিয়ে কাজ হচ্ছে। যে দেশগুলো হয়েছে তাদের আইনগুলো মেনে আমরা সেগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান হয়েছে। এই জন্য আমাদের একজন কনসালটেন্টও নিয়োগ করা হয়েছে, উনি কাজ করছেন। তো সব মিলে যেটা হচ্ছে যে এইটার যেহেতু এগুলো একটু প্রক্রিয়া মেনেই আমাদেরকে করতে হয়, আমরা প্রক্রিয়ার মধ্যেই এখনও আছি।